নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস নিয়ে এলাম এনকে ডিজিটালে আরও একটা নতুন পর্ব। আমাদের পর্বগুলো আসতে খানিকটা বিলম্ব হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, কারণ আমাদের ইউনিটের প্রায় প্রত্যেকেই করোনায় আক্রান্ত। আমরা সঠিকভাবে আপনাদের কাছে এপিসোড তুলে আনতে পারছি না, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু তার জন্য কাজ আটকাবে না, আপনাদের কাছে খবর পৌঁছানো আটকাবে না। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে নিয়মিত খবর তুলে আনতে। যাই হোক, আমরা আপনাদের যেমন বলেছিলাম, আগামী 1 মে আমরা আনতে চলেছি ভোটের ভবিষ্যৎ নামে এক বিশেষ অনুষ্ঠান। তাতে আমরা দেখাবো পশ্চিমবাংলার বুথ ফেরত সমীক্ষা। আপনাদের সামনে তুলে ধরবো কোন দল কোন আসনে জিততে চলেছে এবং কারা কত আসন পেয়ে রাজ্যে সরকার গড়তে চলেছে, কারা বিরোধী দল হচ্ছে, সব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আগামী 1 তারিখ নিশ্চয়ই আপনাদের সামনে তুলে আনবো সকাল সকাল। যাই হোক, আমরা চলে আসি আজকের এপিসোডে। আজকের এপিসোডে যাওয়ার আগে আপনাদের কাছে আরও একটা ব্যাপারে মার্জনা চাইবো। সেটা হলো যে আমরা ভুল স্বীকার করতে গিয়ে আরও একটা ভুল করে ফেলেছি। যেমন জামুরিয়ার আসনটি, এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং, জোট প্রার্থী ঐশী ঘোষ, বিজেপি প্রার্থী তাপস রায়। আমরা ভুল করে ফেলেছিলাম, তাপস রায় এবং ঐশী ঘোষের নামটি ওপর নিচ হয়ে গিয়েছিল। এখানে সম্ভাব্য জয় পেতে চলেছেন জোটের ঐশী ঘোষ। আমরা এই ত্রুটি আপনাদের কাছে স্বীকার করে নিলাম। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো এই ব্যাপারে। যাই হোক, আমরা চলে আসব আজকের এপিসোডের মূল পর্যায়ে। কয়লা নিয়ে প্রচুর কথা হচ্ছে, কয়লা পাচার, কয়লা কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে প্রচুর কথা হচ্ছে। অভিযুক্তকে অভিযুক্ত ভাইপো, ভাইপোকে অবভিয়াসলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোকে নিয়ে অনেক কথা হচ্ছে। কয়লা পাচারে তিনি নাকি মূল চক্রী, তার বাড়িতে সিবিআই হানা দিচ্ছে, তার স্ত্রী এবং তার শালিকার সাথে জিজ্ঞাসাবাদ করছে, আমরা সব দেখতে পাচ্ছি। ভোট এলে এই ধরনের জিজ্ঞাসাবাদের পরিমাণ বেড়ে যায়, এই ধরনের সিবিআই হানা, ইডির হানা বেড়ে যায়, আমরা জানি। কিন্তু কেন বারবার জড়িয়ে পড়ছে ভাইপোর নাম, আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তবে আপনাদেরকে আমরা বলে রাখি, যারা আমাদের করোনা আক্রান্ত স্টাফেদের পক্ষে এসে দাঁড়িয়েছেন, আমাদের সুস্থতা কামনা করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। এবং যারা আমাদের মৃত্যু পর্যন্ত কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা আপনাদেরকে আজকের এপিসোডে নিয়ে আসবো। আজকের এপিসোডে আসার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন যে এইটি নির্দিষ্ট কোনো পার্টির চ্যানেল বা কোনো পার্টির প্রোপাগান্ডা করে, তা নয়। আজকে আমরা যে আপনাদের ভুল ভাঙাতে চলেছি, সেই ভুল নিশ্চয়ই আমরা ভাঙিয়ে ছাড়বো। আমরা সবসময় চেষ্টা করি খবরের সত্যতা আপনাদের সামনে আনার। কোনো পার্টির পক্ষ নিয়ে আমাদের কোনো লাভ হয় না বা লোকসানও হয় না, কোনো পার্টির পক্ষ নেওয়াটাই প্রশ্নও নেই। আমরা কিন্তু সরাসরি যে খবরটা আপনাদের প্রয়োজন, আপনাদের জানার প্রয়োজন, সে খবরই তুলে আনি। যাই হোক, চলে আসি আজকের এপিসোডে ভাইপোকে নিয়ে। দেখুন, কয়লা পাচার কিভাবে হয়, আমরা সে ব্যাপারে আপনাদের কিছু স্লাইড দেখাবো। একটু চলে আসি আমরা স্লাইডে। কয়লা নিয়ে প্রথমে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে দিই। 3000 বছর ধরে মানুষ কয়লা খনি থেকে কয়লা তুলে আসছে। পৃথিবীর 40% বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু এই কয়লা থেকে, অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে এই কয়লার কনজামশনটা বেশি হয়। প্রতি বছর পৃথিবীর বুক চিরে 6 বিলিয়ন টন কয়লা তুলে নিই আমরা। কয়লা দুভাগে তোলা হয়, দুভাবে। প্রথমত তোলা হয় আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ খনির ভেতরে ঢুকে, মাটির ভেতরে ঢুকে তোলা হয়। আর করা হয় ওপেন কাস্ট। আমরা এই নিয়ে বিশদে আলোচনা করব আপনাদের সাথে। আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলা থেকে গাঁইতি শাবল দিয়ে কয়লা কেটে তুলে আনা হয় ক্রেনের মাধ্যমে। এই কাজটা যেমন পরিশ্রমের, তেমনি কিন্তু বিপজ্জনক। আন্ডারগ্রাউন্ড খনিতে কাজের সময় আমরা দেখি মাঝে মাঝেই ধস নামে। পৃথিবীর সব দেশেই প্রতি বছর অসংখ্য কয়লা শ্রমিকের প্রাণ যায় এই ধস নেমে। ওপেন কাস্টের ক্ষেত্রে ডিনামাইট জাতীয় বিস্ফোরক দিয়ে ভূতলের উপরের অংশটাকে ফাটিয়ে ফেলা হয়, তারপর তুলে আনা হয় কয়লা। এবার আসি কয়লা পাচার হয় কি করে। আনঅথরাইজড মাইনিং অর্থাৎ বেআইনিভাবে কয়লা সরকারি জমি থেকে তুলে নেওয়াকেই
আনঅথরাইজড মাইনিং বলে। যেমন আপনাদেরকে একটু খুলে বলি যে ধরুন সরকারের অকুপাই করা জায়গা সরকার দখল করেছে, সেখান থেকে তারা কয়লা তুলবে, কিন্তু সব জায়গা থেকে তো সরকার কয়লা তোলে না। যে জায়গাটা দখল করা হয়েছে সেখানে কিছু জায়গা থেকে কয়লা তোলা হয়, আর বাকি কিছু জায়গায় কিন্তু এই লুকিয়ে চুরিয়ে মাইনিং করে মাটি খুঁড়ে কিন্তু কয়লা তুলে আনা হয়। এটাকে বলে আনঅথরাইজড মাইনিং। কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠানোর সময় রাস্তা থেকে ট্রাক শুদ্ধ গায়েব করে দেওয়া হয়। বিরাট বড় একটা অভিযোগ যে কয়লা যাচ্ছে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রে, সেই কয়লা রাস্তা থেকেই পাচার হয়ে যাচ্ছে। ধরুন কয়লা যাচ্ছে 100 গাড়ি কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রে, সেখান থেকে 40 গাড়ি পাচার হয়ে গেল। এই 40 গাড়িটা কিন্তু পাচার হয়ে যায় সম্পূর্ণ বেআইনিভাবে, অন্য কেউ নিয়ে চলে গেলেন। এইভাবে কয়লা পাচার হয়। ট্রেনের মাধ্যমে যে কয়লা আমরা পরিবহন হতে দেখি, ওয়াগান থেকে সেই কয়লাও নামিয়ে নিয়ে কিন্তু কয়লা পাচার হয়। যে অঞ্চলে কয়লা খনি থাকে সেখানে একজন সেফটি অফিসার থাকেন সরকারের তরফে। তার কাজ হচ্ছে এলাকা ঘুরে ঘুরে দেখা যে কোথাও বেআইনি খনন হচ্ছে কিনা। তিনি পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখবেন, দেখে তিনি দেখবেন যে সেখান থেকে কোনো বেআইনিভাবে কয়লা তুলে নেওয়া হচ্ছে কিনা। এই সেফটি অফিসাররা কিন্তু বেশিরভাগই করাপ্টেড। তারা কিন্তু যারা বেআইনিভাবে কয়লা তোলে তাদের কাছ থেকে এটা সেটা পেয়ে, আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাইছি, তারা কিন্তু দেখেও না দেখার ভান করে। অর্থাৎ সরকারি সম্পত্তি থেকে কয়লা তুলে পাচার করা হচ্ছে, এটা কিন্তু সেফটি অফিসারকে দেখতে হয়। ইনি কিন্তু কেন্দ্রীয় সরকারের লোক। এই কেন্দ্রীয় সরকারের লোক কিন্তু দেখেও না দেখার ভান করে। যে অঞ্চলে কয়লা খনি থাকে সেখানকার নিরাপত্তা দেখাশোনা করে কে? সিআইএসএফ, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যারা আমাদের এখন ভোটের ডিউটি করছেন বিভিন্ন জায়গায়। এই ফোর্স কিন্তু এই কয়লা খনি এলাকাটাকে পুরো পাহারা দেন, যাতে খনির এলাকার মধ্যে থেকে কোনো বেআইনিভাবে কয়লা তুলে পাচার না হয়। এটা কিন্তু সিআইএসএফের দায়িত্ব, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। এই কথাগুলো আপনাদের বলে রাখছি, পরবর্তীকালে এই কথাগুলো আসবে। আপনারা মাথায় রাখবেন যে সেফটি অফিসার এবং সিআইএসএফ তাদের কাজ কিন্তু কয়লা কোথাও পাচার হচ্ছে কিনা সরকারি জমি থেকে সেটা দেখা, এবং দুজনেই কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত। কয়লা তুলতে খুব দামি যন্ত্রপাতির প্রয়োজন হয়, প্রচুর দামি দামি যন্ত্রপাতির প্রয়োজন হয়। কয়লা সরকারি অফিসাররা বেসরকারিভাবে যারা কয়লা তোলে তাদেরকে খাদানে পাঠিয়ে দেয়। অর্থাৎ কয়লার যে মেশিন, সরকারি মেশিন, সেই সরকারি মেশিন চলে যাচ্ছে যারা চুরি করে কয়লা তুলছে তাদের কাছে। সরকারি মেশিন, সরকারি ডিজেল এগুলো পুড়িয়ে কিন্তু বেসরকারিভাবে কয়লা তুলে আনা হচ্ছে। পাঠাচ্ছে কে? সরকারের নিযুক্ত করা লোক। সরকারের নিযুক্ত লোক তারা পাঠিয়ে দিচ্ছে চোরাই কারবারি যারা করে, চোরাই কয়লার যারা কাজ করে, তাদের কাছে সরকারি মেশিনপত্র এবং ডিজেল, ড্রাইভার এরা পাঠিয়ে দিচ্ছেন ওখানে। সেখান থেকে কয়লা তুলে নেওয়া হচ্ছে বেআইনিভাবে। বুঝতে পারছেন, এই পাচারকারীদের সাথে সরকারি কর্মচারীদের একটা ব্যাপক যোগাযোগ আছে। তা না হলে সরকারি মেশিন কিভাবে বেসরকারি লোকের হাতে যায় কয়লা চুরি করার জন্য? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কয়লা পাচারকারীদের সাথে তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসারদের একটা নিবিড় যোগাযোগ থাকে। কম কয়লা পেলেও তারা খাতায় কলমে কিন্তু খনি থেকে বের হওয়া পরিমাণ কয়লা পেয়েছেন এমন হিসেবেই তারা দেখান। এই ব্যাপারটা আপনাদের খুলে বলি। ধরুন একটা কয়লা খনি থেকে 100 গাড়ি কয়লা বেরোলো, প্রতি গাড়িতে ধরে নিন 100 টন কয়লা যাচ্ছে। এবার এই 100 ট্রাক যে রওনা দিল কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে, মাঝপথে ধরুন 40টা বা 50টা কয়লার ট্রাক গায়েব করে দিল পাচারকারীরা। তাহলে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছলো কটা? 60টা বা 50টা ট্রাক। এইখানেই গল্প। এইখানে গল্পটা কেমন আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরুন কোনো পাচারকারী, তিনি সরকারি যে কয়লা পরিবহন হচ্ছিল কয়লার খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত, সেখান থেকে 100টা ট্রাকের মধ্যে 50টা ট্রাক গায়েব করে দিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছলো কত? 50টা। এই 50টা ট্রাক কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র পেল। দেখানো হলো যে 100টা ট্রাক তারা পেয়েছে। কয়লা তো পুড়ে ছাই হয়ে যায়, তার কোনো হিসেবও থাকে না। তারা দেখাচ্ছেন 100 ট্রাক তারা কয়লা পেয়েছেন, আদতে পেলেন 50 ট্রাক, আর 50 ট্রাকটা কিন্তু পাচারকারীরা নিয়ে গেল। এই 50টা ট্রাকের কয়লা পুড়িয়ে তারা দেখাচ্ছেন তারা 100 ট্রাক কয়লা পুড়িয়েছেন। কারণ কয়লা পুড়ে যাওয়ার পর তার আর কোনো হিসেব নিকেশ করা যায় না।
এভাবে কিন্তু একটা ব্যাপক চুরি হয়। আর পশ্চিমবাংলায় যে কয়লা পাচার নিয়ে কথা হচ্ছে, এই বেআইনি উত্তোলন এবং মাঝপথে চুরি যাওয়া ট্রাকের গল্প, এটাই কিন্তু বেশি। ওয়াগান থেকে কয়লা চুরি কিন্তু হয় বেশি বিহার, ধানবাদ এই অঞ্চলে, ঝাড়খণ্ড। কিন্তু পশ্চিমবাংলায় মূলত কয়লা পাচার হয় এই ট্রাক থেকে সরিয়ে নেওয়া, মানে 100 ট্রাক যাচ্ছে, সেখান থেকে কিছু ট্রাক পাচারকারীরা চুরি করে নিয়ে যায় অন্যত্র, আর বেআইনি খাদানের মাধ্যমে কিন্তু কয়লা তুলে নেওয়া হয়। এই হচ্ছে এখানকার কয়লা পাচারের সিস্টেম। এবার এখানে এই সিস্টেমের সাথে জড়িয়ে আছেন বহু রথী মহারথী। আমরা যেমন বললাম যে সরকারি অফিসাররা, উচ্চপদস্থ অফিসাররা, যারা নিরাপত্তার এজেন্সি আছে, তারা এসব কিন্তু এর মধ্যে জড়িত আছে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কয়লার কোনো ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো হয় না, অর্থাৎ ট্রাকটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা মনিটর করা যায় না। জিপিএস ট্র্যাকার থাকলে সেটা কিন্তু মনিটর করা যায়। আর এই যে জিপিএস ট্র্যাকার, এটা লাগানোর বিরুদ্ধে কিন্তু সরকারি অফিসারেরাই, যারা কেন্দ্রের সরকারি অফিসার, যারা খনিতে কাজ করেন, তারাই সবচেয়ে বেশি বিরোধ করেন। এ হলো আপনাদের মোটামুটি কয়লা পাচারের ধরন আপনাকে বললাম। এবার আমি চলে আসি যে ভাইপো কীভাবে অভিযুক্ত। দেখুন, এই যে ভাইপোকে অভিযুক্ত করা হচ্ছে, তার পেছনে কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের সাথে যুক্ত কেউ বলতে পারছেন না, তারা ভাইপো বলছেন আইন বাঁচাতে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি করলেই তাদেরকে কিন্তু জেলের ঘানি টানতে হবে, তাদেরকে কোর্ট কাছারিতে দৌড়তে হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ করলে তিনি প্রমাণ চাইবেন, কোর্টের দ্বারস্থ হবেন। এই কোর্টের থেকে এড়াতে, আইন থেকে বাঁচতে তারা ভাইপো ভাইপো, ভাতিজা ভাতিজা ইত্যাদি বলে চেঁচামেচি করছেন। সেটা আলাদা ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। তারা পরোক্ষভাবে বলছেন, প্রত্যক্ষভাবে বলার সাহস আজ পর্যন্ত আমি অন্তত দেখলাম না যে কেউ বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোর। এই কথাটা কাউকে বলতে শুনলাম না। সবাই বলছেন ভাইপো কয়লা পাচারের সাথে যুক্ত। যাকে কেন এই যে ট্রাক গায়েব হয়ে যাওয়ার কথাটা আপনাদেরকে বললাম, এই ট্রাক গায়েব হয়ে যাওয়ার পেছনে কিন্তু একটি বড় অংশ কাজ করে। এবার ট্রাক যে পাচার হয়ে যাচ্ছে, ধরুন 50টা ট্রাক চলে গেল তাপবিদ্যুৎ কেন্দ্রে, আর 50টা ট্রাক পাচার হচ্ছে। এটা কিভাবে পাচার হয়? রাস্তায় কি কোনো পুলিশ নেই, আরটিও নেই? সব আছে। তারা করে কি, এইখানে একজন কিংপিং থাকে, যাকে লালা বলে অভিহিত করা হচ্ছে, যাকে লালা নামে পরিচিত করা হচ্ছে। এরকম লালা নামের বহু মানুষ কিন্তু, যারা বিশাল টাকা পয়সার মালিক, যারা বিশাল কানেকশনের মালিক, তারা করে কি, এই যে 50টা ট্রাক তারা চুরি করলো, এই চুরি করা ট্রাকে তারা বিশেষ একটি টোকেন দেন। সেই টোকেনটি দেখালে আরটিও ছেড়ে দেয়, পুলিশ ছেড়ে দেয়, তারপর সেই কয়লা পাচার হয়ে যায়। আরটিও কেন ছাড়ছে? ওই টোকেনটি দেখছেন। পুলিশ কেন ছাড়ছে? টোকেনটি দেখে। অর্থাৎ এই টোকেনটি দেখানোর পেছনে এই লালা বা যারা পাচার করছেন বলে অভিযোগ, তারা কিন্তু ব্যাপক টাকা খরচ করেন। পুলিশকে দেন, আরটিওকে দেন, রাস্তায় যেখানে যেখানে কয়লা ধরা পড়তে পারে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা টাকা পয়সা দিয়ে রাখেন, যাতে ওই পাচার করা কয়লার ট্রাকগুলো রাস্তায় অসুবিধায় না পড়ে। এটা একটা চক্র। এই লালা, তিনি আবার তৃণমূল কংগ্রেসের সদস্য, কোনো একটি পদে আছেন যুব তৃণমূল কংগ্রেসে। এখান থেকেই কানেকশন করা হচ্ছে যে যেহেতু যুব তৃণমূল কংগ্রেসের কোনো একটা পদে লালা বা এই ধরনের পাচারকারীরা যুক্ত আছেন, তাই বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যুক্ত। আমরা এর আগে দেখেছি যে আসানসোলের একটি সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে, মানে বুদ্ধ ভট্টাচার্যের সাথে মঞ্চ শেয়ার করছেন সেই সময়কার কয়লা পাচারকারীর কিংপিন। এই কয়লা পাচারকারীরা কিন্তু সরকার বদলের সাথে সাথে বদলে যায়। আগে যেমন এক পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক বলবো না, পাঞ্জাবি মানুষ ছিলেন, যিনি কয়লা পাচারের কিংপিন ছিলেন, এখন বলা হচ্ছে এই লালাকে। এবার যদি তৃণমূল সরকার চলে যায়, যদি অন্য কোনো সরকার আসে, তাহলে বলা হবে অন্য কাউকে। অর্থাৎ এই চক্ররা কিন্তু যেই সরকার ক্ষমতায় আসুক, তারা কিন্তু তাদের ব্যবসা চালিয়েই যায়। মাথাটা শুধু বদলে যায়, মুখটা শুধু বদলে যায়। এরকমভাবে কয়লা সারা দেশে পাচার হচ্ছে, শুধু পশ্চিমবাংলা বলে না, যেখানে যেখানে কয়লার খনি আছে প্রত্যেক জায়গা থেকে কয়লা পাচার হয়। আসাম বা আপনার পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড, বিহার, প্রত্যেক জায়গা থেকে কয়লা কিন্তু পাচার হয়। ধরার কেউ নেই। যেহেতু তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য পদ আছে, যিনি পাচার করছেন তার নামে অভিযোগ এই কারণে বলছি, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি এখনো, তাই কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের সাথে যুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তার সিবিআই করা হোক, তাকে যে কোনো তদন্তের মুখে দাঁড় করানো হোক, কিন্তু তাকে তদন্তের মুখে দাঁড় করানো হবে না।
কারণ সমস্যাটাকে জিয়ে রাখতে হবে, সমস্যাটাকে লোককে বলতে হবে যে হ্যাঁ, বারবার বলতে হবে। যেমন হিটলারের গোয়েবেলস বলতেন, বারবার একটি মিথ্যে কথা, তারপর বারবার মিথ্যে শুনতে শুনতে কিন্তু একসময় মানুষ বিশ্বাস করে সেটাই সত্যি। এই পদ্ধতি অবলম্বন করেছে বিরোধী দলেরা। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলবো না, কিন্তু যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর, পাচারকারী, তোলাবাজ ইত্যাদি প্রমাণ করা যাচ্ছে, আমি কিন্তু কখনো তাকে বলবো না। যেমনভাবে একইভাবে বলি না যে নরেন্দ্র মোদী চোর, পাচারকারী ইত্যাদি, কারণ কোনো প্রমাণ নেই, বিরোধীরা বলবেনই, বিরোধীদের অভিযোগ থাকবেই। তো এরকমভাবে বিরোধীরা অভিযোগ করছেন ভাইপো চোর, ভাইপো পাচারকারী, ভাইপো তোলাবাজ ইত্যাদি, কিন্তু একজনও কিন্তু প্রমাণ করতে পারছেন না। সিবিআই কেন্দ্রীয় সরকারের হাতে, ইডি কেন্দ্রীয় সরকারের হাতে, ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকারের হাতে, এনআইএ কেন্দ্রীয় সরকারের হাতে, সব এজেন্সিগুলো কেন্দ্রীয় সরকারের হাতে। তারা তদন্ত করুক, তদন্ত করে প্রমাণ করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, তোলাবাজ। আমরা এটা চাই, আমরা ব্যক্তিগতভাবে নিউজ কলকাতার পক্ষ থেকে চাই তারা প্রমাণ করুন, কিন্তু রাজনীতি করার জন্য তারা প্রমাণ করবেন না। তারা শুধু এই একতরফা বলিয়া উড়ে যাবেন, ভাইপো তোলাবাজ, ভাইপো কয়লা পাচারকারী, ভাইপো অমুক, ভাইপো তমুক, কিন্তু কেউ একবারের জন্য বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ। কারণ আইনের জালে ফেসে যাবেন, তাকে জেলের ঘানি টানতে হবে। জেলে যাওয়ার ভয় কিন্তু সকলেরই আছে, তিনি যিনিই হন। কেউ জেলে যাওয়ার ভয়ে দল বদলান, কেউ জেলে যাওয়ার ভয়ে টাকা পয়সা খরচ করেন, এগুলো আমরা দেখে আসছি। ভারতবর্ষের রাজনীতিতে বদল হওয়ার নেই, সিস্টেম কিন্তু চলবেই একই। যখনই এক দলে থেকে অন্য দল বিপদের সম্মুখীন হবে, অন্য দলের কাছ থেকে বিপদ আসবে, চাপ আসবে, সঙ্গে সঙ্গে সেই দলে নাম লেখালে তিনি সাধু পুরুষ হয়ে যাবেন, এটা আমরা দেখছি। আর এখানে মদত দিচ্ছে কারা? এক শ্রেণীর মিডিয়া। এক শ্রেণীর মিডিয়া কিছু লোককে দেখাচ্ছে তারা ভিলেন, তারা এখানকার খুব ক্ষতিকারক এই রাজ্যের পক্ষে, এই দেশের পক্ষে। আর একদল লোককে দেখাচ্ছে তারা একদম দুধে ধোয়া তুলসী পাতা, তাদের কোনো অন্যায় নেই, তাদের কোনো ত্রুটি নেই, তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন লোক। আদতে তা নয়। রাজনীতি কলুষিত করেছেন কিছু লোক, সবাই নন। রাজনীতিতে অধিকাংশ লোক, যেহেতু রাজনীতি অলিন্দে আমাদের ঘোরাফেরা করতে হয়, আমাদের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করতে হয়, দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতিতে 95% মানুষ ভালো, 95% মানুষ আমার আপনাকে পরিষেবা দিতে চান, আমার আপনার সেবা করতে চান। 5% মানুষ সব সেক্টরের মতন রাজনীতি সেক্টরেও খারাপ আছে। এই 5 সেক্টর মানুষের জন্য পুরো রাজনীতিটা কলুষিত হয়ে পড়ছে। আর মিডিয়া 90% কিন্তু এই 5% মানুষকে সমর্থন করে যাচ্ছে। তাই বারবার বলছি, টেলিভিশন দেখাটা বন্ধ করুন। রোজ টেলিভিশন খুললে এই যে ঝগড়া ঝাঁটি, রাম, ইসলাম, কখনো হিন্দু, কখনো মুসলমান, এই নিয়ে তর্ক, কি শিখছে আমাদের পরবর্তী প্রজন্ম? আপনার আমার বাড়ির ছেলেরা কি শিখছে? তারা রাম রহিমের বিভেদ করবে? এই বিভেদ তো ছিল না পশ্চিমবাংলায়। তারা দলিত উচ্চবর্ণের বিভেদ করবে, পদবি দেখে তারা মানুষ বিচার করবে। এই রকমভাবে তৈরি করতে চান আপনি আপনার সন্তানকে? তাই সন্তানকে সুরক্ষিত রাখতে, সন্তানের ভবিষ্যৎকে ভালো করতে হলে আজকেই টেলিভিশন দেখা বন্ধ করুন। আজ থেকে টেলিভিশনে অন্তত নিউজ চ্যানেল দেখা বন্ধ করুন। নিউজ চ্যানেলগুলো দেখা বিলকুল বন্ধ করে দিন, কারণ সব নিউজ চ্যানেলই প্রায় 90% নিউজ চ্যানেল কিন্তু তারা বিকৃত খবর পরিবেশন করে বিক্রি হয়ে যাওয়ার ফলে। আমাদের মতন কিছু মিডিয়া আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরি সত্যটা। অনেকের কাছে এই সত্যটা অপ্রিয় লাগে, সত্য সবসময় অপ্রিয় হয় কিছু মানুষের কাছে। তারা আমাদের কুকথা বলেন, মৃত্যু কামনা করেন, আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন, এবং 2 তারিখের পর, রেজাল্ট বেরোনোর পর আমাদের পিঠের চামড়া তুলে নিতে চান, আমাদের দেখে নেবেন বলেন। আপনাদের সকলকে স্বাগত, আপনারা দেখে নিন আমাদের, আপনারা পিঠের চামড়া তুলুন, কোথায় কবে আসতে হবে বলবেন, আমি প্রবীর বিশ্বাস সেখানে পৌঁছে যাব। কিন্তু দয়া করে সমাজটাকে কলুষিত করবেন না। কুকথা বললে আপনি আপনার বংশ পরিচয়কে নষ্ট করবেন না, অনুগ্রহ করে বলছি। আসুন, রাজনৈতিক বিরোধিতা থাকবেই। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মতাদর্শী হতেই পারি, কোনো মতাদর্শে বিশ্বাস করতেই পারি, কিন্তু যখন আমি নিউজ কলকাতার পর্দায় আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছি, আমাকে কিন্তু আমার মতাদর্শ ফেলে রেখে আসতে হয়। আমি আপনাদের কাছে একজন নিরপেক্ষতার সাথে সাংবাদিকতা করার চেষ্টা করি, আপনাদের কাছে খবর উপস্থাপন করার চেষ্টা করি। সেই খবর যদি আপনার পছন্দ না হয়, আপনাকে গালি দিতে হবে? যদি আপনি এটাই শ্রেয় মনে করেন, স্বাগত, যত খুশি গালি দিন। কিন্তু যদি আপনাদের পছন্দ হয়, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে সাবধান করে দিতে চাই,
করোনার প্রকোপ কিন্তু হুহু করে বাড়ছে পশ্চিমবাংলাতেও। নির্বাচন কমিশন এক দফায় নির্বাচন সেরে নিতে চাননি বিভিন্ন রাজনৈতিক প্রেসারে, কিন্তু আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে, আপনার পরিবারের ভালো আপনাকেই বুঝতে হবে। নিশ্চয়ই ভোট দেবেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে। মুখে মাস্ক লাগান, বারবার স্যানিটাইজ করুন এবং সামান্যতম জ্বর হলেও টেস্টটা অবশ্যই করান। জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট এগুলো হলে অবশ্যই টেস্ট করান এবং পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারা যারা আজকে এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলেরই। তাই সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। জয় বাংলা।